হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার 55 নম্বর ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার যে বেঙ্গলি রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উপন্যাস যে রয়েছে, মানে তোমাদের সিলেবাসে যে কথা সাহিত্য রয়েছে, সেই কথা সাহিত্য থেকে বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আমরা দেখব এই যে বাংলার উপন্যাস সাহিত্যে, কথা সাহিত্যে তিনজন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বিশেষ খ্যাত ছিল। একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিশেষ খ্যাতি লাভ করেছে। একজন রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, আরেকজন রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরেকজন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, যার সম্পর্কে আজ আমি আলোচনা করব। দেখো, সেটাই বলা হচ্ছে যে বাংলা উপন্যাসে তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা দেখব সবচেয়ে স্বতন্ত্র হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? কি বলছে যে বিজ্ঞানের ছাত্র মানিক বারবার কি এবং কেন সমস্যায় ভুগছে, জীবন সম্পর্কে তার কি এবং কোন সমস্যা তাকে বারবার প্রশ্নের মুখে নিয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তর খোঁজবার কিন্তু চেষ্টা করেছেন তার কথা সাহিত্যে। মানে মানুষ জীবনে যে বিজ্ঞান ছাত্রীদের যে সমস্যা, ঠিক আছে, জীবন কি, জীবন নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের সমস্যার সম্মুখীন হয়ে তারই উত্তর খোঁজার কিন্তু বারবার তিনি চেষ্টা করেছেন তার কথা সাহিত্যের মধ্যে। ঠিক আছে? তাই আমরা দেখব, তিনি বলেছে তার সম্পর্কে, দেখো বলা হচ্ছে যে পিতার কর্মসূত্রে তিনি নানা জায়গায় ঘুরেছেন এবং বিচিত্র প্রান্তর দেখেছেন। আমরা দেখব তার যে পিতার কর্ম রয়েছে, সেই কর্মসূত্রে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক আছে? তারপর কি বলছেন যে বিচিত্র প্রান্তরও কিন্তু দেখেছেন তিনি। এই যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, বিভিন্ন বিচিত্র বিচিত্র প্রান্তর কিন্তু তিনি দেখেছেন। কি বলেছে যে মনে 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 প্রশ্ন এসেছে যে এই রুক্ষ প্রান্তর সাহিত্যে কেন উঠে আসে না। এই যে তিনি যেই সমস্ত জায়গায় ঘুরে যে সমস্ত বিষয় অনুভব করেছেন, তার মনে মনে এই প্রশ্নটা উঠে এসেছে যে এই সমস্ত বিষয় কেন সাহিত্যের মধ্যে উঠে আসে না। দেখো, তাই বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের দুটি স্তর লক্ষ্য করা যায়। আমরা দেখব তার উপন্যাসের মধ্যে আমরা দুটি স্তর লক্ষ্য করতে পারবো। সবার প্রথমে যেটা খ্যাতি রয়েছে সেটা হচ্ছে, বলা হচ্ছে মার্ক্সবাদে দীক্ষিত হওয়ার আগে এবং পরে। আমরা দেখবো এই যে মার্ক্সবাদী যে সমাজ রয়েছে, এই সমাজে দীক্ষিত হওয়ার আগের অবস্থা এবং পরের অবস্থা কিন্তু প্রথম আমরা দেখব তার কথা সাহিত্যের মধ্যে লক্ষ্য করা যায়। তারপর আমরা দেখব সারা জীবন দারিদ্রতার সঙ্গে লড়াই করে কাটাতে হয়েছে এবং তার মনে হয়েছে যে লেখক কলম পোষা মজুর। আমরা দেখব এই যে সারা জনম, ঠিক আছে, আমরা দেখবো তার যে দারিদ্র সঙ্গে যে তার জীবনটা যে লড়াই এবং সংগ্রাম করে যে কেটেছে, এবং কলম পোষা মজুর আমরা দেখবো তিনি। ঠিক আছে? মানে কলমে তার জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু তিনি তুলে ধরেছে। তাই বলছে যে এই জীবন সংগ্রামে তার পরবর্তী লেখাগুলোতে নিবিড় পাঠে খুঁজে পাওয়া যায়। কেন লিখি শীর্ষক অংশে জানিয়েছে যে জীবনকে আমি যেভাবে যতবার উপলব্ধি করেছি, অন্যকে তার ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ করে দেওয়ার তাগিদে আমি লিখি। মানে এই যে আমরা দেখব তার যে এই অংশের মধ্যে আর কি, কেন লিখি, এই শীর্ষক গ্রন্থটির মধ্যে, মানে এই অংশের মধ্যে আমরা দেখতে পারবো যে তিনি যা জীবনে উপভোগ করেছেন তার কিছু অংশ তিনি ক্ষুদ্র আকারে কিন্তু মানে সকলকে লেখার মাধ্যমে জানিয়েছেন। তাই কিন্তু তিনি তার লেখনীর মাধ্যমে কিন্তু লেখনীর সম্পর্কে কিন্তু তিনি বলেছেন। নাও কি বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে রয়েছে দিবারাত্রির কাব্য। এই যে এই জায়গাটা যে আমি তোমাদেরকে বলছি, এই জায়গাটা একটু দেখে রাখবে, ঠিক আছে? তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এসে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিভিন্ন উপন্যাসের নাম, ঠিক আছে? তখন তোমরা এগুলো লিখবে। নাও বলছে দিবারাত্রির কাব্য, এই উপন্যাসটা তিনি লেখেন 1936 সালে। তারপরে রয়েছে জননী, পদ্মা নদীর মাঝি, সালগুলো দেখবে সাইডে দেওয়াই রয়েছে, পুতুল নাচের ইতিকথা, শহরতলি, অহিংসা, ধরাবাঁধা জীবন, চিহ্ন, আদায়ের ইতিহাস, তারপরে স্বাধীনতার স্বাদ, তারপরে রয়েছে শহরবাসের ইতিকথা, ইতিহাসের পরের কথা, মাঝির ছেলে,
ইতিকথার পরের কথা, মাঝির ছেলে, দিবারাত্রির কাব্য, রোমান্টিক প্রেমের উপন্যাস, দেখবো আমরা এই সমস্ত বিভিন্ন ধরনের প্রেমের বা রোমান্টিক উপন্যাসগুলো কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে, এই জায়গাটা তোমরা দেখে রাখবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বিভিন্ন তার লেখা বিভিন্ন উপন্যাসের নামগুলো। ঠিক আছে, তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। তো কি বলছে উপন্যাসটি, আমরা দেখব যে 3টি অংশে বিভক্ত, দিনের কবিতা এবং রাতের কবিতা, তার সঙ্গে রয়েছে দিবারাত্রির কাব্য। আমরা দেখবো এই যে দিবারাত্রির কাব্য, এই উপন্যাসটি 3টি খণ্ড রয়েছে। 3টি খণ্ডের মধ্যে দেখো এখানে বললাম দিনের কবিতা, রাতের কবিতা আর দিবারাত্রির কাব্য। ঠিক আছে, এইভাবে 3টা খণ্ডে কিন্তু বিভক্ত করা হয়েছে তার উপন্যাসকে। দেখো সেই নামগুলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো এখানে রয়েছে, তোমরা দেখে নেবে। তো আজের আলোচনা আমার এতটুকুনি ছিল মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস সম্পর্কে। আলোচনাটি আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে কোনো কারণে নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য যুক্ত হতে চাইছো, তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।